শরীরের জামা কাপড় খুলে এসে চেক করতো কোথায় কোনো দাগ আছে নাকি, এটা কিসের দাগ, এটা বর্ণনা আমি কি দিব বলেন। এই বিষয়টা নিয়ে আমার সাথে অনেক জোরাজোরি করছে, মারধরও করছে। হ্যাঁ, আচ্ছা, কেউ একজন ভিডিও কল না, একটা ওরা লুকায় রেখে লাভ কি, ঠিক আছে, তার বোন জামাই একটা ছবি আছে এরকম সোফার উপর বসে মোবাইলে কি জানি দেখতেছে, না হচ্ছে ওরা হাজবেন্ড ওয়াইফ টিকটক করতেছে, সেই ছবি সে আমাকে স্ক্রিনশট মেরে আইনে দেখাচ্ছে, ওর চোখের ভিতরে দিলে দেখা যাচ্ছে আমাকে, ওই ছেলের চোখের ভিতরে আমাকে দেখা যাচ্ছে, আমি ভিডিও কলে কথা বলছি। এটা কতটুকু সাইকো পাগল মন মানুষের, আপনাদের কি ছবিটা দেখাইছে? আমাকে টিকটকটা দেখাইছে। হ্যাঁ, আপনি দেখছেন কিছু? মানে একজন টিকটক করতেছে, তার চোখের ভিতরে ঢুইকে কোন কোন কি বলবো, মানে কোন যন্ত্র বের হয়েছে যে তার চোখের ভিতরে ঢুইকে আপনি দেখতে পারবেন যে সেখানে সে অন্যজনকে দেখা যাচ্ছে। এটা সাইকো না কি বলেন? এইরকম মিথ্যে কিছু ইয়া দিয়ে, মানে মিথ্যে ক্লু দিয়ে, এই মনে করেন এই সামান্য ছবি, সামান্য মানে যে কোনো কিছু, মানে এগুলা ইস্যু করে করে আমাকে অনেক মারধর করছে। একটা বিছানা, মনে করেন আমরা তো গ্রামের বাড়িতে বর্তমান থাকতাম, একটা বিছানা, ওখানে তো আমাদের মানে পরিবেশটা ওরকম না, ফ্ল্যাটের মতো না যে ডাইনিং আলাদা, বেডরুম আলাদা, সবকিছু আলাদা, ওরকম তো না। তো ঠিক আছে, একটা রুমের ভিতরে আমাদের খাওয়া দাওয়া বিছানার উপরে সবকিছুই হতো। তো বিছানার চাদরে আবার ছেলে হচ্ছে বারবার বাহিরে যেত, আইসা আবার নোংরা পায়ে উঠতো, অনেক ধুলা ময়লা কাদা নোংরা থাকতেই পারে, তেল চর্বি থাকতেই পারে, সে বিছানায় খুঁজে খুঁজে দেখতো কোথায় কোন একটু দাগ আছে না কি আছে, এরকম খুঁজে খুঁজে সে বের করতো। এই দাগটা কিসের জন্য? এইটা হচ্ছে ওই খারাপ কাজের। হ্যাঁ, আমার শরীরের জামা কাপড় খুলে এসে চেক করতো কোথায় কোনো দাগ আছে নাকি, এটা কিসের দাগ, এটা বর্ণনা আমি কি দিব বলেন। এটা কোনো দাগ পেলেই হয়েছে এটা খারাপ, এটা আছে খারাপ, আমার বাদে এটা হয়েছে ওইটা হয়েছে, বয়ফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা হয়েছে, মানে অনেক নোংরা ভাষা, আমি মুখে আনতে পারতেছি না। এই যে 5 বছর পরে এত সন্দেহ কেন জন্মায়? আমার কাছে ওই যে ওইটাই মনে হয় যে কোনো এক ওই নেশাখোর বন্ধু বলছে যে তোর বউ পরকীয়া করে, না হলে কেন বাবার বাড়ি চলে যায়, এইটার কারণে ওকে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়েছে। তারপর থেকে এই সন্দেহটা তার তীক্ষ্ণ আকারে বাড়ছে। এই যে আপনার বাবার বাড়ি কি আপনাকে মারধর করার পরে চলে আসতেন, না এমনিতেই বেড়াইতে আসতেন? মারধর করার পরে আসতাম, আর হচ্ছে ফার্স্ট টাইম আরো দমে 2-1 বার আসছিলাম, সেটা হচ্ছে তার পরকীয়ার কারণে। সে বিভিন্ন মেয়েদের সাথে কথা বলতো, আজে বাজে চ্যাটিং ফ্যাটিং করতো, সেগুলার কারণে আমি মানে 2-3 বার চলে আসছিলাম। আর পরের বার যে ইস্যুটা শুরু হয়েছে সেটা সম্পূর্ণ নেশার কারণে। ঠিক আছে, আপনি চলে আসছিলেন কেন? শেষ পর্যন্ত চলে আসলাম, মানে একটা মানুষ কত মার খেতে পারে বিনা কারণে। লাস্টের দিন সে আমাকে নিজের পেন ড্রাইভ খুঁজে পাচ্ছিল না, নিজের একটা পেন ড্রাইভ ছিল, সেখানে আজে বাজে ছবি ছিল আমার, সেই পেন ড্রাইভটা নিজে লুকায় রাখছিল, লুকায় রেখে হচ্ছে সেই পেন ড্রাইভটা খুঁজে পাচ্ছিল না, সে ভাবছে যে আমি চুরি করছি। এই ইস্যু করে সে আমাকে রুমের ভিতর ডেকে নিয়ে যায়, ছুরি দিয়ে আঘাত করছে শরীরে, বলছে আমার পেন ড্রাইভ কই দাও, আর ছুরি দিয়ে সে এগুলা এই দিক দিয়ে গুটাচ্ছে। অলরেডি 3-4 জায়গায় আমার ফুটা হয়ে রক্ত বের হয়ে গেছে। আমি বলছি যে আমি নেইনি, সে বিশ্বাস করে না। পরে আমি খুঁজে দেখি যে সেই পেন ড্রাইভটা সেখানেই ছিল, পরে আবার আমি তাকে দিয়েছি। বসে করতো, বেডরুমে বসেও করতো, আমার সামনে বসেও করছে। পরে কি বলছে যে মানে সে নেশা করতো বেডরুমে, আপনিও নাকি তার সাথে করতেন এরকম? নেশা করো ভাই, আমাকে নেশা কর? মেয়ে মানুষ আছে, অনেকে মানুষ ইয়াবা খায়, তাই বলে কি আমাকে এরকম মনে হয়? নাউজুবিল্লাহ। সমস্যাটা বললাম আমরা 5 বছর ভালো ছিলাম। 5 বছর বলতে সব সংসারে ঝামেলা হয়, ঝগড়াঝাটি লাগে, মারধর হয়, তবে কম আর বেশি। আমরা 5 বছর ছিলাম, মানে অতটা ছিল না, কম ছিল। ঠিক আছে, আর এই 5 বছর পর থেকে আজকে 1.5 বছর ধরে মানে খুবই খুবই বেশি, যা হচ্ছে মানে মর্মান্তিক, সহ্য করার মতো না। আমার মারার দেখে, আমার পেটানো দেখে, তার হচ্ছে এটা হচ্ছে 8 মাস যখন আমার বাচ্চা পেটে, তখন মানে গ্রামের লোকই 999 ফোন দিয়ে পুলিশ পাঠাই দিছিল বাড়িতে, যে এই মেয়েটা বাঁচতে পারবে না। ঠিক আছে, তারপর পুলিশকে টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে পাঠাই দিয়ে তারপর আমাকে হচ্ছে মেডিকেলে ভর্তি করে দেওয়া হয়। কত ব্যবস্থা বলতে মার্চ মাসের 3-4 তারিখে যখন আমাদের এরকম একটা ঝামেলা হয়, তখন আমাকে 2 পায়ে মানে দিয়ে মারে, এই রুটি বানা বেলুন দিয়ে 2 পায়ে 50টা করে 100 বাড়ি মারে। আমি তখন মানে অচলের মতো হাঁটতে পারি নাই। পুলিশ আমাকে সেখান থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে ভর্তি করে দেয়। তো ওনারা বলছিল মামলা করতে, করতে, তো আমার পক্ষ থেকে কোনো লোকজন ছিল না। আর সে অনেকবার আমাকে রিকোয়েস্ট করছে যে এইবার একটা সুযোগ দাও, আমি আর কখনো করব না, ইভেন তোমাকে আর সন্দেহ করব না, তোমার কাছ থেকে তো আমি সন্দেহ কিছু পাইনি, শুধু সন্দেহ করছি, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও, আর কখনো করব না।
তো সেই সময় আমি তাকে মানে মাফ করে দেই সমঝোতার ভিতর থেকে। ওই তখন আমি আর মামলা টামলা করিনি ওই মার্চ মাসে। তখন সে আমাকে রাজশাহী থেকে কুষ্টিয়ায় আবার নিয়ে যায়। আবার কুষ্টিয়া যায়, তার পরের দিন থেকে আবার সেম সেম কাহিনী শুরু হয়ে গেছে। সে কোনোদিনে ভালো হওয়ার লোক না, আর ভালো হইতে পারবে কিনা আমি জানি না। শেষ এগুলা পার্সোনাল ভিডিও করে রাখছে, আর আমার উপর এরকম নির্যাতন করতো। যদি আমি কখনো চলে যাই সেগুলা পাবলিশ করবে, সেগুলা এডিট ফিডিট করে মানুষের ছবি মানে জড়াই দিয়ে আমার সম্মান নষ্ট করবে, এরকম তার চিন্তা ভাবনা বলে আমাকে অনেক ব্ল্যাকমেল করতো। আর আমি কিন্তু এগুলার ভয়ে অনেক নির্যাতন তার আরো মুখ বুজে সহ্য করছি। যে আমি তো ভাবতাম যে হচ্ছে হয়তো এটা সে সত্যি করবে, তখন আমি কিভাবে সমাজে মুখ দেখাবো, এরকম তার এই ভয় ভীতি দেখানোর কারণে আমি অনেক নির্যাতন তার সহ্য করছি। তো লাস্ট পর্যায়ে মানুষই বলতো যে মেয়ে মানুষ সবাই, এক মেয়ে যা 10 মেয়েও তা, আপনার এই ভয় দেখায় আপনাকে প্রত্যেকদিন মারতেছে, আপনি কেন সহ্য করেন, আপনি চলে যান।